Feel the real fear with us. প্রিয় লিসেনার্স, আসসালামু আলাইকুম। ফিল দ্য রিয়েল ফিয়ার উইথ আস। দেশ ও দেশের বাইরে যেখান থেকে আফনান দ্য ওয়ার্ল্ডের আজকের ভয় শিহরণ বইয়ের নতুন একটি ঘটনা নিয়ে যে এপিসোড হচ্ছে সেটার সাথে যুক্ত হচ্ছেন বা পরবর্তীতে হবেন, সকলকে জানাচ্ছি শুভেচ্ছা ও ভালোবাসা। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। প্রিয় লিসেনার্স, আজকে আমার কণ্ঠটা একটু ভাঙা ভাঙা লাগছে আপনাদের কাছে, কারণ আমার কিছুটা ঠান্ডা লেগেছে এই কারণে। প্রিয় লিসেনার্স, ভয় শিহরণ বইয়ের ঘটনাগুলো ধারাবাহিকভাবে আপনাদের সামনে উপস্থাপন করছি। আজকে যেই ঘটনাটি আপনাদের সামনে উপস্থাপন করব, এই ঘটনাটি আমাদেরকে পাঠিয়েছিলেন আপনাদের সকলের প্রিয় মাশফিক ভাই, যার বাড়ি বাগেরহাট জেলার মোল্লাহাট থানায়। উনি যে ঘটনাটি পাঠিয়েছেন, এই ঘটনাটির শিরোনাম গুনিনের কালো জাদু। প্রিয় লিসেনার্স, আমরা কিন্তু এবারের অমর একুশে বইমেলাতে একটি হরর থ্রিলার বই প্রকাশ করেছি ইয়াসার শিরোনামে। বইটি রকমারি থেকে অনায়াসেই অর্ডার করে ফেলতে পারবেন। এই ভিডিওর ডেসক্রিপশনেই রকমারির সেই অর্ডার লিঙ্কটা দেওয়া রয়েছে, সেখানে ক্লিক করলেই অনায়াসেই ইয়াসার বইটি আপনাদের সামনে চলে আসবে অর্ডারের জন্য। অর্ডার করা মাত্রই অল্প কয়েকদিনের মধ্যেই বইটি আপনাদের বাড়িতে গিয়ে হাজির হবে ইনশাআল্লাহ, কুরিয়ারের মাধ্যমে। প্রিয় লিসেনার্স, কথা বাড়াবো না, চলুন আজকের ঘটনাতে চলে যাই। আজকের ঘটনাটি ঠিক যেভাবে প্রকাশিত হয়েছে সেভাবেই উপস্থাপন করছি। মাশফিক ভাই ওনার ভাষায় ঘটনাটি উপস্থাপন করেছিলেন, ঠিক সেভাবেই আমরা বইয়ে প্রকাশ করেছিলাম। চলুন শুরু করি। বলছেন মাশফিক ভাই, আসসালামু আলাইকুম। আজ আমি ভিন্ন রকম একটি ঘটনা শেয়ার করব। ঘটনাটি ঘটেছে আমার নিজের গ্রামেই। ঘটনাটি যার সাথে ঘটেছে সে নিজে খুবই সুন্দরভাবে ঘটনাটি আমার সাথে শেয়ার করেছে। সে যেভাবে বলেছে আমি সেভাবেই বলার চেষ্টা করছি। যার সাথে ঘটনাটি ঘটেছে সে আমার সম্পর্কে চাচা হয়। তার নাম জিহাদ। সে পেশায় একজন কৃষক। ছোটবেলা থেকেই সে খুবই সাহসী এবং ডানপিটে, ভয় ডরহীন একজন মানুষ। আমাদের গ্রামে একজন লোক ছিল তখন, সে পেশায় একজন ব্ল্যাক ম্যাজিশিয়ান। মূলত এই আব্দুল গুনিন বিদ্যা প্রয়োগ করত। সে 2008 সালে মারা গিয়েছে। তার নাম আব্দুল। সেও সম্পর্কে আমার দাদা হতেন। এই ঘটনায় তার অরিজিনাল নামটি শেয়ার করব না দেখেই তার নাম দিয়েছি আব্দুল। এই আব্দুল ঘটনার সাথে কিছুটা জড়িত এবং তারও কিছু পরিণতি হয়েছে, সেটা ঘটনা শুনলেই বুঝতে পারবেন। এখন যাই মূল ঘটনায়। এই জিহাদ চাচার বয়স এখন 50-এর মতো। তিনি তখন ছোট, তখন থেকে তার সাথে ঘটনাটি শুরু হয়। ঘটনার সময় 1984 সাল, তখন তার বয়স 10-12 বছর হবে। আমাদের গ্রামটি ছিল সবুজে শ্যামলে ঘেরা মাঝারি সাইজের একটি গ্রাম। গ্রামের বেশিরভাগ মানুষ ছিল দিনমজুর। মাঠে কাজ করেই তাদের সংসার চলত। আমাদের গ্রামে ওই সময় প্রচুর পরিমাণে ঘোড়দৌড় এবং ষাঁড়ের লড়াই হতো, যেটা দেখতে দূর দূরান্ত থেকে বহু মানুষ হাজির হতো। গ্রামের ষাঁড়ের লড়াই দেখতে দেখতে এই জিহাদ চাচার একটা ষাঁড় পোষার খুব শখ হয় এবং সে চিন্তা করে যে ষাঁড়ের লড়াইয়ে তার পোষা ষাঁড়টা একদিন চ্যাম্পিয়ন হবে। এই আশা বুকে বেঁধে তার দিন কাটতে থাকে। আমাদের গ্রামের ঈদগাহের পাশে জালালের বাগান নামে বিশাল একটি বাগান রয়েছে, যে বাগানের পাশ দিয়ে একসময় মানুষ একা হেঁটে যেতে হাঁটু কাঁপত ভয়ে। এখন আশেপাশে অনেক বাড়িঘর হয়েছে, যদিও ভয় অনেকটা কমে গিয়েছে, কিন্তু গভীর রাত্রে যদি কেউ ওই বাগানের পাশ দিয়ে হেঁটে যায় তাহলে সে কোনো এক অশরীরীর সম্মুখীন হবে, এটা নিশ্চিত। এই জালালের বাগানটি বিশাল জায়গা জুড়ে অবস্থিত। এই বাগানের দুপাশ দিয়েই তখন মাটির রাস্তা ছিল, এখন সেই রাস্তা পাকা হয়েছে। ঈদগাহের পেছনে যেখান থেকে জালালের বাগান শুরু, একদিন সেখানেই জিহাদ চাচাদের একটা দোকান ছিল। জিহাদ চাচার বাবা যখন হাটে যেতেন তখন জিহাদ চাচাকে দোকানে রেখে যেতেন। 10-12 বছরের একটা ছেলে, অনেক সাহসী, তাই তাকে দোকানে রেখে যেতেন, কারণ হাটের দিন হাট করে আসতে আসতে জিহাদ চাচার বাবার অনেক রাত হয়ে যেত। ওই সময়ে জিহাদ চাচাই দোকানে বসত। জিহাদ চাচার বড় আরও 3 ভাই ছিল, কিন্তু জিহাদ চাচার বাবা তাদের দোকানে রাখতেন না।
দোকানটা ছিল মুদির দোকান। এলাকার মানুষ ওখান থেকে টুকটাক কেনাকাটা করত। সে কোথাও কাজে গেলে দোকানে জিহাদ চাচাকে রেখে যেতেন। মূলত জিহাদ চাচার দোকানের গা ঘেঁষেই জালালের সেই ভয়ঙ্কর বাগান। এমনই একদিন জিহাদ চাচার দোকানে বসে আছে। রাত তখন আনুমানিক 8টা কি 9টা। সেই 1984-85 সালের দিকে রাত 8টা 9টা মানে তো গভীর রাত। তখনও জিহাদ চাচার বাবা হাট থেকে ফেরেন নাই। দোকানে একটা হারিকেন জ্বলছে। জিহাদ চাচাও তার বাবার আসার অপেক্ষায়। একটা সময় জিহাদ চাচা খেয়াল করেন দোকানের পেছনে যে গাছগুলো রয়েছে সেখানে মনে হচ্ছে কেউ হাঁটছে আর গাছগুলো নড়ছে। উনি ছোট মানুষ, তাই বিষয়টা এতটা আমলে নেন নাই। এর কিছু সময় পর জিহাদ চাচা খেয়াল করেন দোকানের পেছনে বাগানে কেউ গাছ ঝাঁকাচ্ছে। উনি তখন বয়সে ছোট হলেও বাগানের ভয়াবহতাটা সম্পর্কে কিছুটা জানতেন। উনি কৌতূহলবশত কী শব্দ হচ্ছে সেটা দেখার জন্য দোকানের পেছন সাইডে যে বাঁশের বেড়া ওটার ফাঁকা দিয়ে বাগানের দিকে তাকায়। ওই প্রথম উনি কোনো কিছু দেখে ভয় পান। উনি দেখেন বাগানের কিছুটা জায়গা আলোকিত হয়ে আছে এবং সেখানে লাল শাড়ি পরা লম্বা ঘোমটা দেয়া একটা মেয়ে উল্টো হয়ে মানে জিহাদ চাচার দিকে পিঠ করে দাঁড়িয়ে আছে। এটা দেখে ভয়ে জিহাদ চাচার গলা শুকিয়ে যায়। জিহাদ চাচা খেয়াল করেন লাল শাড়ি পরা মহিলা মুখটা ঘুরিয়ে তার দিকে হেঁটে আসছে এবার, কিন্তু তার মাথায় ঘোমটা দেয়া। জিহাদ চাচা ভয়ে বেড়া থেকে মুখ সরিয়ে নেয় এবং ভয়ে কাঁপতে থাকে। সে ছোট মানুষ, কি করবে বুঝতে পারছে না। সে দোয়া কালাম কিছুটা জানতো, সেটাই পড়তে থাকে। হঠাৎ দোকানের পেছন সাইডের বেড়ায় ধপাস করে একটা শব্দ হয়। বাঁশের বেড়ায় যদি লাঠি দিয়ে কেউ সজোরে আঘাত করে এবং জোরে জোরে কেউ ধাক্কা মারে বা যদি কেউ জোরে লাঠি মারে তখন যেমন ধপাস করে শব্দ হয়, ঠিক তেমন শব্দ। এই শব্দ শুনে জিহাদ চাচার পরাণের পানি হারিয়ে যায়। সে এতটা ভয় পায় যে সে জোরে ওরে মারে ওরে বাবারে বলে চিৎকার করতে থাকে। ততক্ষণে তার বাবা হাট থেকে ফিরছিল এবং দোকানের কাছাকাছিও চলে আসছে। দূর থেকে চিৎকার শুনে সে বুঝতে পারে দোকানের ছোট ছেলেকে তো সে রেখে আসছে, ভয় টয় পেয়েছে নিশ্চয়ই। তখন সেও চিৎকার দিয়ে জোরে করে বলতে থাকে, জিহাদ ভয় পাস না বাপ, আমি চলে আসছি। এটা বলতে থাকে আর দোকানের দিকে দৌড়াতে থাকে। 2 মিনিট পর সে দোকানে পৌঁছায়। দোকানে এসে দেখে জিহাদের চোখে মুখে আতঙ্কের ছাপ। জিহাদের মুখের দিকে তাকালে মনে হচ্ছে সে খুব খারাপ কিছু দেখেছে। জিহাদ বড় বড় চোখ করে তার বাবার দিকে তাকিয়ে আছে আর ভয়ে থরথর করে কাঁপছে। দোকানের আশেপাশে কোনো বাড়িঘর না থাকায় জিহাদ চাচার চিৎকার কেউ শুনতে পারেনি। তখন তার বাবা জিহাদকে বুকে জড়িয়ে নেয় এবং মুখে পানি ছিটালে জিহাদ চাচা কিছুটা শান্ত এবং স্বাভাবিক হন। তখন তার বাবাকে সে কি দেখেছে বিষয়টা খুলে বলেন। তখন জিহাদ চাচার বাবা তাকে অভয় দিতে থাকে। ছোট মানুষ, ভয় পেলে সমস্যা হতে পারে, তাই সে নিজের ছেলেকে বুকে জড়িয়ে অভয় দিতে থাকেন। এরপর জিহাদ চাচার বাবা দোকান বন্ধ করে বাড়ির উদ্দেশ্যে রওনা হন। জিহাদ চাচার বাবা হাট থেকে যে বাজার করেছে সেই বাজারের ব্যাগ বাম হাতে আর জিহাদ চাচার ঘাড়ে ডান হাত রেখে বাড়ির উদ্দেশ্যে হাঁটতে থাকেন। দোকান থেকে বাড়ির দূরত্ব 7 থেকে 8 মিনিটের পথ। 5 মিনিটের পথ ওই বাগানের পাশের রাস্তা দিয়েই যেতে হবে। জিহাদ চাচার বাবা ছিলেন তৎকালীন গ্রামে যত সাহসী মানুষ ছিল তাদের ভিতরে অন্যতম এবং দুর্দান্ত একজন মানুষ। রাতে চলাচলের সময় হাতে একটা লাঠি রাখতেন। তো বাপ আর ছেলে বাগানের পাশ দিয়ে হেঁটে যাচ্ছে। জিহাদ চাচার হাতে ছিল হারিকেন। এই হারিকেন নিয়েই রাতে দোকান থেকে তার বাবা বাড়িতে ফিরত। তো বাগানের শেষ প্রান্তে যখন আসে তারা, তখন দেখে 8 থেকে 10 হাত দূরে শাড়ি পরা সেই মহিলাটি দাঁড়িয়ে আছে। এটা দেখে জিহাদ চাচার বাবা বুঝতে পারে তার ছেলে এই জিনিসটাকে দেখেই ভয় পেয়েছে। তখন জিহাদ চাচার বাবা জিহাদ চাচাকে বলে, আব্বা চোখ বন্ধ কর, আমি না বললে চোখ খুলবি না, যাই হয়ে যাক আমি না বলা পর্যন্ত চোখ খুলবি না। তখন জিহাদ চাচা চোখ বন্ধ করেন। জিহাদ চাচার বাবা ওই অশরীরীর উদ্দেশ্যে বলে ওঠে, আমার ছেলে অনেক ভয় পেয়েছে, এখন আমাদের বাড়ি যেতে দে। তোর যদি সাহস থাকে আমার সামনে আসিস। আজ আমার ছেলে সাথে আছে বলে তোকে কিছু বললাম না। এটা বলে জিহাদ চাচার বাবা হাঁটা শুরু করে, পেছনে আর তাকায় না। কিন্তু এসব কথা শুনেও অশরীরীটা কোনো শব্দও করে না
এবং কোনো ভয়ও দেখায় না। জিহাদ চাচা আর তার বাবা বাড়িতে পৌঁছায়। তারপর জিহাদ চাচাকে লোহার পানি গরম করে খাওয়ানো হয়। জিহাদ চাচা কিছুটা ভালো অনুভব করেন। এভাবে কেটে যায় কিছুদিন। একদিন রাত্রে জিহাদ চাচার বাবা দোকান বন্ধ করে হারিকেন নিয়ে বাড়িতে ফিরছিলেন একাই। তার হাতে ছিল একটা হারিকেন, আরেক হাতে ছিল রাতে চলাচল করার সেই লাঠিটা, যেটা রাত্রে চলাচলের সময় উনি সবসময় সাথে রাখতেন। জালালের বাগানে অনেক পুরনো এবং বিশাল বিশাল আম গাছ ছিল, বিশাল বিশাল বেত গাছ ছিল, বিশাল বাঁশঝাড় ছিল। দিনের বেলায় সূর্যের আলো ঠিক মতো ঢুকতো না জালালের বাগানে। তখন ছিল গরমের সময়, আমের সিজন। জিহাদ চাচার বাবা বাগানের পাশ দিয়ে যাচ্ছিলেন, তখন গাছ থেকে কয়েকটা আম মাটিতে পড়ার শব্দ হয়। তখন তিনি শব্দ পেয়ে বুঝতে পারেন আম পড়ে গেছে গাছ থেকে। তো তিনি ভাবেন যাই আমগুলো কুড়িয়ে বাড়িতে নিয়ে যাই। তখনও আম পাকার সময় হয়নি। উনি ভেবেছিলেন যে কাঁচা আম মাখিয়ে খাওয়া যাবে, তাই মূলত সেই আমগুলো কুড়ানোর উদ্দেশ্যেই বাগানে প্রবেশ করেন। একটা সময় সেই বিরাট এক আম গাছের নিচে পৌঁছেও যায়, কিন্তু হারিকেনের আলোয় দেখতে পান যে আম গাছের নিচে মাটিতে একটা আমও নাই। আম গাছের নিচে সাধারণত অনেক পচা নষ্ট হয়ে যা আম পড়ে থাকে, কিন্তু অবাক করা বিষয় হলো আম গাছের নিচে একটা আম তো দূরের কথা, একটা আমের আঁটিও নাই। এভাবে উনি কয়েকটা আম গাছের নিচে খুঁজে কোনো আমের সন্ধান পান না। উনি খুঁজতে থাকেন যে কোন গাছের নিচে আম পড়েছে। এভাবে খুঁজতে খুঁজতে উনি আসলে বুঝতেই পারেননি যে উনি কখন জালালের বাগানের ভেতরের একদম মাঝখানে চলে এসেছেন। জিহাদ চাচার বাবা এত সময় পাগলের মতো আম খুঁজছিলেন। হঠাৎ তার ঘোর ভাঙে এবং উনি আশেপাশে হারিকেন ধরেই দেখতে থাকেন যে উনি আসলে কোথায় এসেছেন, এখন উনি কোন দিক দিয়ে বের হবেন। কিন্তু চারপাশ হালকা হারিকেনের আলোয় যতটুকু বোঝা যায় এটা দেখে উনি বুঝতে পারেন যে উনি বাগানের মাঝামাঝি চলে এসেছেন। তখন উনি একটু থতমত খেয়ে যান। বাগান থেকে বের হওয়ার জন্য উনি হাঁটা ধরেছেন। কয়েক পা মাত্র বাড়িয়েছেন, এর ভিতর পেছন থেকে এক বিশাল গর্জন। জিহাদ চাচার বাবা এই গর্জনের শব্দ শুনে দাঁড়িয়ে পড়েন। উনি বুঝতে পারছিলেন যে আজ তিনি বড় একটা বিপদে পড়ে গেছেন। এখন আল্লাহ ছাড়া তাকে উদ্ধার করার কেউই নেই। বাগানের আশেপাশে তখন বাড়িঘরও ছিল না। চিৎকার করলে মানুষ যে ছুটে আসবে এমন উপায়ও ছিল না। তিনি ভাবছিলেন পেছনে তাকাবেন কিনা। তিনি পেছনে না তাকিয়ে দাঁড়িয়ে থাকেন তিনি কি করবেন। ওদিকে হারিকেনের আলোও কমতে থাকে। উনি ভাবলেন মনে হয় তেল শেষের পথে। কয়েক সেকেন্ড দাঁড়িয়ে থাকার পর জিহাদ চাচার বাবা অনুভব করেন একটা গরম নিঃশ্বাস তার ঘাড়ের উপর পড়ছে। উনি বুঝতে পারেন যে তার পেছনে ভয়ঙ্কর কিছু দাঁড়িয়ে রয়েছে। জিহাদ চাচার বাবা তখন পেছনে ঘুরে তাকান এবং দেখেন বিশাল আকৃতির একটা শেয়াল তার পেছনেই দাঁড়িয়ে আছে এবং তার দিকে রাগান্বিত চোখে তাকিয়ে আছে। শেয়ালটি দেখতে সাধারণ শেয়াল থেকে অনেক বড় এবং বিশাল বিশাল লোমের অধিকারী। শেয়ালটি লাল চোখে জিহাদ চাচার বাবার দিকে আছে। জিহাদ চাচার বাবা বুঝতে পারেন যে এটা স্বাভাবিক কোনো শেয়াল না। আজ উনি বড় একটা বিপদে পড়ে গেছেন। কি করবেন, তখন তার কি করা উচিত উনি বুঝতে পারছেন না। দৌড় কি দিবেন নাকি দৌড় দিবেন না, চিৎকার করবেন, কোনো কিছু তার মাথায় ঢুকছে না। ওই অবস্থাতে তিনিও শেয়ালের দিকেই তাকিয়ে রয়েছেন। শেয়ালটিকে দেখে মনে হচ্ছিল শেয়ালটি খুবই ক্ষুধার্ত, বহুদিন পর তার শিকার খুঁজে পেয়েছে। এভাবেই জিহাদ চাচার বাবা আর শেয়ালের চোখাচোখিতে কেটে যায় কয়েক মিনিট। জিহাদ চাচার বাবাও তো অনেক সাহসী, তারপরও উনি বেশ ভয় পেয়ে যান। হঠাৎ নীরবতা ভেঙে শেয়ালটি মানুষের কণ্ঠে বলে ওঠে, কিরে, চিনতে পারছিস আমাকে? সেদিন তো আমাকে খুব হুমকি দিলি যে একা তোর সামনে আসতে। আজকে একাই আসলাম তোর সামনে, এখন কি করবি কর। আমাকে চ্যালেঞ্জ করিস, আমাকে বাহাদুরি দেখাস। আজ দেখব তোর কত সাহস আর কত দম। তখনই দপ করে হারিকেনের আলো নিভে যায়। ওই অবস্থাতে জিহাদ চাচার বাবা নিজের জীবনের আশাই ছেড়ে দেন। তিনি ভাবেন আর হয়তো পরিবারের সাথে কখনো দেখা হবে না, হয়তো উনি বেঁচে ফিরতে পারবেন না। কিন্তু কোনো জীবিত মানুষ কি মৃত্যুকে এত সহজে বরণ করে নিতে চায়?
দেয়ালে পিঠ থেকে গেলে মানুষ শেষ চেষ্টা করে, আর জীবিত মানুষ বেঁচে থাকার জন্য জীবনের সব কিছু উজাড় করে দেবে, এটাই স্বাভাবিক। তখন জিহাদ চাচার বাবা বলে, আমি যা করেছি ভুল করেছি, আমাকে যেতে দে। আমার পরিবার আছে, সন্তান আছে, আমার কিছু হলে ওদের কি হবে? আমি অন্যায় করছি, আমাকে মাফ করে দে। তখন শেয়ালরূপী অশরীরটি বলে ওঠে, এই বাগানে আমি অনেকেরই সমাধি করেছি, আজ তোর সমাধি করব। এটা শুনে জিহাদ চাচার বাবা চিন্তা করেন, যাই হয়ে যাক, লাঠি তার হাত থেকে উনি ফেলবেন না। এসব ভাবতে ভাবতে শেয়ালরূপী অশরীরীটি গর্জন করে জিহাদ চাচার বাবার উপর হিংস্র জানোয়ারের মতো ঝাঁপিয়ে পড়ে। ঝাঁপিয়ে পড়ে শেয়ালরূপী অশরীরটি জিহাদ চাচার বাবাকে আঁচড় মারতে থাকে। জিহাদ চাচার বাবা অনেক চেষ্টা করেও নিজেকে ছাড়াতে পারছিলেন না। শেয়ালরূপী অশরীরটি যখন জিহাদ চাচার বাবার উপর ঝাঁপিয়ে পড়ে, তখন হাতের লাঠিটা পাশে পড়ে গিয়েছিল। এভাবে জিহাদ চাচার বাবাকে আঁচড় মারার এক পর্যায়ে শেয়ালরূপী অশরীরটি তার পেটের বাম সাইডে কামড় বসিয়ে দেয়, সাথে সাথে রক্ত বের হতে থাকে। এমনিতেই জিহাদ চাচার বাবার সারা শরীর আসলে অবস্থা খুব ভালো না, আঁচড় মেরে তো রক্তাক্ত করে ফেলেছে। যন্ত্রণায় কাতরাতে থাকে জিহাদ চাচার বাবা, আর মনে মনে আল্লাহকে স্মরণ করতে থাকে। হঠাৎ শেয়ালরূপী অশরীরটি জিহাদ চাচার বাবার পায়ের রানে কামড় বসিয়ে দেয় এবং মাংস তুলে ফেলে। জিহাদ চাচার বাবা ব্যথায় কুকিয়ে ওঠে, সারা শরীর থেকে অঝরে রক্ত বের হচ্ছে। তিনি বুঝতে পারেন তার জীবনের শেষ মুহূর্তে উনি চলে এসেছেন। কিন্তু ওই যে একটা কথা আছে, রাখে আল্লাহ মারেকে। জিহাদ চাচার বাবা ওই রক্তাক্ত অবস্থায় হাত দিয়ে আশেপাশে তার লাঠিটা খুঁজতে থাকেন। একটা পর্যায়ে লাঠিটা পেয়েও যান। তখনও শেয়ালরূপী অশরীরটা সমানে তাকে আঁচড় দিয়েই যাচ্ছে এবং আঘাত করেই যাচ্ছে। জিহাদ চাচার বাবা শরীরে অবশিষ্ট যতটুকু শক্তি ছিল সেটুকু দিয়ে তার হাতে থাকা লাঠিটা দিয়ে সজোরে শেয়ালরূপী অশরীরটার মাথায় আঘাত করে। হঠাৎ করে মাথায় আঘাত পেয়ে শেয়ালরূপী অশরীরটা বিকট চিৎকার দিয়ে একটা শব্দ করে ওঠে এবং জিহাদ চাচার বাবাকে ছেড়ে দিয়ে তার মাথা ঝাঁকাতে থাকে। তখন জিহাদ চাচার বাবা কোনো রকমে দাঁড়িয়ে হাতে থাকা লাঠি দিয়ে আরও কয়েকটা আঘাত ওই শেয়ালরূপী অশরীরটার মাথায় করতে থাকে। বেশ জোরে জোরেই আঘাত করেছিলেন। তখন মনে হচ্ছিল আশেপাশে ঝড় শুরু হয়েছে এবং এই ঝড়ে জিহাদ চাচার বাবাকে উড়িয়ে নিয়ে যাবে। জিহাদ চাচার বাবা এদিক না তাকিয়ে খুঁড়িয়ে খুঁড়িয়ে চিৎকার করতে করতে ছুটতে থাকে, কারণ শেয়ালরূপী অশরীরটা তাকে এত পরিমাণে ক্ষত বিক্ষত করেছে যে তার স্বাভাবিকভাবে হাঁটার অবস্থা কোনোভাবেই ছিল না। তিনি খুঁড়িয়ে খুঁড়িয়ে দৌড়াতে থাকেন আর চিৎকার করতে থাকেন। কত সময়ে এভাবে দৌড়িয়েছেন উনি জানেন না। হঠাৎ একটা কিছুর সাথে বেঁধে উনি পড়ে যান। তখন তিনি জোরে চিৎকার দিয়ে সেন্সলেস হয়ে যান। দূরে এক বাড়িতে এক লোক রাতে ওয়াশরুমে যাওয়ার জন্য বের হয়ে বাগানের দিক থেকে একটা চিৎকারের আওয়াজ শুনতে পান। তখন তিনি বুঝতে পারেন এই জালালের বাগানে কেউ বিপদে পড়েছে। তখন তিনি আরও লোকজন নিয়ে চিৎকারের শব্দ পাওয়ার দিকে হাঁটতে থাকেন। কিছু দূর গিয়ে দেখেন একজন মাটিতে পড়ে আছে বাগান থেকে কিছুটা দূরে। তার সারা গায়ে রক্ত, তার শরীরের জামা কাপড়গুলো রক্তে ভিজে গেছে একদম। তারা তাকে দেখে চিনতে পারে, পরে তাকে ধরে তার বাড়িতে নিয়ে যায়। পরদিন জ্ঞান ফিরলে গত রাত্রে তার সাথে কি হয়েছিল সেটা বাড়ির সবাইকে খুলে বলেন। তখন সবাই আসলে বিষয়টা বুঝতে পারেন। পরদিন তাকে ওই দিন সকালেই হাসপাতালে নেওয়া হয় এবং চিকিৎসা করা হয়। অনেক দিন যাবৎ উনি অসুস্থ থাকেন। দীর্ঘ 1 বছর পর উনি স্বাভাবিক হন। যেহেতু শেয়ালের কামড়, ডাক্তাররা তাকে জলাতঙ্কের ইঞ্জেকশনও দিয়েছিলেন। এরপর কেটে যায় অনেক বছর। জিহাদ চাচা বড় হতে থাকেন। মাসখানেক পর এই গ্রামে ষাঁড়ের লড়াই হয়। এটা কয়েক বছর দেখতে দেখতে জিহাদ চাচা তার বাবাকে বলেন যে তাকে একটা ষাঁড় কিনে দিতে। ওনারা তো তখন দিনমজুর ছিলেন, সাথে গ্রামে একটা ছোট্ট দোকান, এটা দিয়েই জিহাদ চাচাদের সংসার চলতো। তো জিহাদ চাচার অনেক জোরাজুরিতে সামান্য কিছু টাকা দিয়ে তার বাবা তাকে একটা ছোট দেখে ষাঁড় কিনে দেন। জিহাদ চাচা সেটা পালতে থাকেন আর মনে মনে ভাবতে থাকে যে গ্রামের ষাঁড়ের লড়াইয়ে তার ষাঁড় ছোট হলেও চ্যাম্পিয়ন হবে এবং তার জন্য যা যা করা লাগবে উনি করবেন। যত নিচে নামতে হয় এই কাজের জন্য উনি নামবেন, তাও যে কোনো কিছুর বিনিময়ে হলেও তার ষাঁড় চ্যাম্পিয়ন হতেই হবে। প্রথমে আব্দুল নামের এক ব্ল্যাক ম্যাজিশিয়ানের আমরা নাম বলেছিলাম। ইনার বাড়ি আবার জিহাদ চাচাদের বাড়ির 3টা বাড়ি পড়ে। তিনি আসলে এলাকায় গুণিন নামে পরিচিত। গুণ দিয়ে যে কোনো অসম্ভবকে সম্ভব করা ছিল তার কাজ। আশেপাশের কয়েক এলাকায়
সে ছিল মাত্র এক পিস, যার গুণ বিদ্যুতের মতো কাজ করত। এই গুণটা একরকমের ব্ল্যাক ম্যাজিক। শ্মশানের মাটি, বিধবা নারীর সিঁদুর, জোড়া কবরের মাটি, আত্মহত্যা করা নারীর কাফনের কাপড়, যে কোনো প্রাণীর রক্ত, এসব দিয়েই সে সাধারণত তার ক্ষমতা চালাতো। এই আব্দুল গুণ দিলে কাজ হতো না এমন কোনো রেকর্ড ছিল না তখনকার সময়। সেই 1970, 80, 90 দশকে এই আব্দুল ছিল এক আতঙ্কের নাম। তখনকার সময় প্রচুর পরিমাণে ষাঁড় লড়াই এবং ঘোড়ার দৌড় হতো। এতে এই আব্দুল অনেক টাকার বিনিময়ে গুণ দিয়ে গরু ঘোড়াকে চ্যাম্পিয়ন বানাতো। জিহাদ চাচা একদিন এই আব্দুলের কাছে গিয়ে বলেন যে, চাচা, আমার জীবনে একটা শখ রয়েছে। তখন আব্দুল বলেন, কী রে বাবা, কী শখ? তখন জিহাদ চাচা বলেন, আমার গরুটাকে জেতার জন্য আমি সব কিছু করতে রাজি। তখন আব্দুল হেসে বলেন, আরে বেটা, তুই তো ছোট মানুষ, এসব করিস না। তাছাড়া তোর গরু ছোট, এরা তো মাঠেই দাঁড়াতে পারবে না, এগুলো করলে তোরই ক্ষতি হবে রে বাপু। তখন জিহাদ চাচা অনেক কাকুতি মিনতি করে। আব্দুল যদিও বারবার না করেছিল, কারণ একে তো গরুটা ছোট, আর জিহাদ চাচা ছোট মানুষ, এগুলো একটা প্রভাব তো রয়েছে, গরুর উপরও রয়েছে আর গরুর মালিকের উপরও রয়েছে। অনেক সময় পিড়াপিড়ির পর একটা সময় রাজি হয় আব্দুল। তিনি জিহাদ চাচাকে বলেন সে তার গরুকে চ্যাম্পিয়ন বানাবে, কিন্তু জিহাদ চাচাকে কিছু জিনিস এনে দিতে হবে। যদি পারে তাহলে সে কাজটি করবে, তবে যাই হয়ে যাক কেউ জানবে না। জিহাদ চাচা তার ষাঁড়কে জেতাতে যে কোনো কাজ করতে রাজি। তখন আব্দুল জিহাদ চাচাকে বলে যে আজকে রাত্রে অমুক জায়গায়, মানে একটা জায়গার কথা বলে দেয়, ওই জায়গায় একটা খেজুর গাছের মাথায় একটা হাড়ি ঝুলানো থাকবে, ওই জিনিসটা গভীর রাত্রে তোকে একা গিয়ে আনতে হবে। জিহাদ চাচা সাথে সাথে রাজি হয়ে যায়, কোনো কিছু না ভেবেই, কারণ ষাঁড়কে জেতানো তো তার একটা সারা জীবনের স্বপ্নকে বাস্তবায়ন করতে সে ভালো খারাপ সব কাজই করতে রাজি। তার বয়স কম, তখন সে কৈশোরে পদার্পণ করেছে, আর এসব জিনিস চিন্তা করবে না খারাপ কিছুর পরিণাম, এটাই স্বাভাবিক ওই বয়সে। তাছাড়া তিনি ছিলেন বেশ সাহসীও, ভয়ডরহীন মানুষ, আর এর মধ্যে বড় ধরনের একটা ভয় তো সে পেয়েছেই। ওই ভয় পাওয়ার পরেও কিন্তু বেশ কয়েক বছর কেটে গেছে, তখন তার বয়স 17 বছর বা 18 বছর হয়েছে আর কি, মানে বছর 5 কিন্তু পার হয়ে গেছে ইতোমধ্যে। আর এত বড় ধরনের একবার ভয় পাওয়ার পর ভয়ের ছিটে ফোঁটাও এখন আর তার ভিতরে নাই। তার একটাই কথা, ষাঁড়ের লড়াইয়ে জিততে হবে। তখনকার সময়ে প্রথম পুরস্কার ছিল একটা রেডিও, এটাই তার শখ। তো যেই ভাবা সেই কাজ, জিহাদ চাচা অপেক্ষা করতে থাকে কখন বের হবে। বাড়ির সবাই ঘুমিয়ে গেলেও সে ঘুমের ভান ধরে জেগে থাকে আর অপেক্ষা করতে থাকে গভীর রাতের। অবশেষে গভীর রাত্রে সে বাড়ি থেকে বের হয় খেজুর গাছের উদ্দেশ্যে। বাড়ি থেকে 10 মিনিট হাঁটার পর সেই খেজুর গাছের ওখানে উনি পৌঁছান। জায়গাটা উনি আগে থেকে চিনতেন এবং আব্দুলের কথা মতো সেখানে উনি পৌঁছেছেন। তখন আকাশে চাঁদের আলো ছিল, জ্যোৎস্না ছিল না, তবে চাঁদের আলোতে আশেপাশে মোটামুটি দেখা যায় আর কি। কম বয়সী এক ছেলে, তারপর গভীর রাত, চারদিকে কোনো প্রাণের অস্তিত্বই নাই। মাঝে মাঝে ঝিঝি পোকার ডাক শোনা যাচ্ছে দূর থেকে। দূরে খুব আলতোভাবে শেয়ালের ডাকের আওয়াজ কানে ভেসে আসছে। শেয়াল যখন একপাশে ডাকে মনে হচ্ছে চতুর্দিক থেকে আরও অনেক শেয়ালও ডেকে ওঠে, তবে সেগুলো তার থেকে অনেক অনেক দূরে। চারদিকে এমন নীরবতা, আর নীরবতার মধ্যে ঝিঝি পোকার ডাক আর শেয়ালের দূরের থেকে ভেসে আসা আওয়াজ বেশ গা ছমছমে পরিবেশ সৃষ্টি করে। খেজুর গাছগুলো যেখানে, ওখানে হাড়ি খুঁজতে থাকে জিহাদ চাচা। যে কোনো একটা খেজুর গাছে তো দড়ি বাঁধা আছে, দড়ি বাঁধা থাকে, দড়ির সাথে হাড়িও বাঁধা থাকে। মূলত হাড়ি সমেত দড়ি আনতে বলা হয়েছিল, অথবা শুধু দড়ি আনতে বলা হয়েছিল, যাই হোক উনি খুঁজতে থাকেন। একটা সময় দড়ি ঝোলানো একটা খেজুর গাছ উনি দেখতে পান। জিহাদ চাচা যে বাড়ি থেকে এত রাত্রে এই খেজুর গাছ অবধি আসছেন, এত সময় উনি কোনো কিছু দেখেন নাই এবং ভয়ও পান নাই। উনি তো খেজুর গাছে উঠতে শুরু করেন। আব্দুল জিহাদ চাচাকে বলেছিল যে যখন খেজুর গাছে উঠবা তখন ওই দড়িটা অটো নড়াচড়া করবে। গাছ নড়ার কারণে দড়িটা নড়বে বিষয়টা এরকম না। সাপকে যদি লেজ ধরে মাথার নিচের দিকে দিয়ে ঝুলিয়ে রাখা হয়
তখন সাপ যেভাবে নড়াচড়া করে ওইভাবে কিন্তু নড়বে, মনে হবে দড়ির এই মাথাটা উপর দিকে উঠে যাচ্ছে সাপের মতো। তবে এক টানে দড়িটা নিয়ে নিবা, ভয় পাবা না। একটা সময় জিহাদ চাচা খেজুর গাছের মাথায় উঠেও যায়, দড়ির কাছে পৌঁছায়। তখনও কিন্তু দড়িটা একটা জীবন্ত সাপের মতো নড়াচড়া করছিল। জিহাদ চাচা কিছু সময় অপেক্ষা করে হঠাৎ দড়িটাতে হাত দেয় এবং দড়িটা তার হাতের ভিতরে চলে আসে। কোনো বাধা বিঘ্ন ছাড়াই দড়িটা তার হাতের ভিতরে চলে আসে। দড়িটাতে কোনো হাড়ি বাঁধা ছিল না। যদি হাড়ি বাঁধা থাকতো তখনও শুধু ওই দড়িটাই নিতে হতো। তিনি দড়িটা নিয়ে গাছ থেকে নিচে নামতে শুরু করেন। তখন খেজুর গাছ নড়াচড়া শুরু করে, মনে হচ্ছে খেজুর গাছটা মানুষের মতো নড়াচড়া শুরু করে দিয়েছে। তখন জিহাদ চাচা কিছুটা ভয় পান, উনি অবশ্য নিচে নেমেও চলে আসেন। খেজুর গাছ থেকে নামার পর জিহাদ চাচা বাড়ির উদ্দেশ্যে হাঁটা শুরু করেন। কয়েক কদম হাঁটার পর পেছন থেকে সাউন্ড আসে, জিহাদ দড়িটা নিস না, তুই যে কাজটা করতে যাচ্ছিস সেটা কোনো ভালো কাজ না, এটাতে তোর বিপদ হতে পারে, দড়িটা রেখে যা। জিহাদ চাচা এসব আওয়াজ শুনে ভয় পান, কিন্তু পেছনে তাকান না, কারণ আব্দুল বলেছিল দড়ি নিয়ে আসার সময় পেছন থেকে যত সাউন্ড আসুক উনি যেন পেছনে না তাকান। জিহাদ চাচা দৌড়াতে থাকেন। তখন পেছন থেকে আবার সেই সাউন্ড ভেসে আসে, জিহাদ তুই কথা রাখলি না, এর জন্য তোকে ভুগতে হবে। জিহাদ চাচা দৌড়ে বাড়িতে চলেও আসেন। বাড়িতে এসে উনি ঘুমিয়ে পড়েন। পরদিন সকালে তিনি আব্দুলের কাছে গিয়ে দড়িটা দেন এবং গত রাত্রে কি হয়েছে বিষয়টা খুলে বলেন। যখন আব্দুল বলেন, ওরে ভাতিজা রে, সবে তো শুরু, আজকে রাতে তোমাকে কঠিন পরীক্ষা দিতে হবে, যদি এই পরীক্ষায় তুমি পাশ করো তাহলে তোমার কাজ হয়ে যাবে। জিহাদ চাচাও নাছোড়বান্দা, সে কোনো কিছু না ভেবেই বলে যা করতে হয় আমি করব। তখন আব্দুল বলেন, আজ রাত্রে তোমাকে অমুক জায়গায় একটা শ্মশানে যেতে হবে, সেখানে গতকাল একটা মেয়েকে দাহ করা হয়েছে, যেখানে দাহ করা হয়েছে সেখান থেকে এক মুঠো মাটি আনতে হবে তোমাকে, আর মাটি আনার সময় তোমার শরীরে কোনো কাপড় রাখা যাবে না। শ্মশানটা ছিল গ্রামের একদম শেষ প্রান্তে এবং চারপাশে ছিল বিশাল বিশাল বাগান। দিনের বেলায় মানুষ সেখানে যেতে ভয় পেত। জিহাদ চাচা শ্মশানটি চিনতেন, কারণ সেটা ওনাদের গ্রামেই। আব্দুল আরও বলেন, আমি একটা কৌটা দিব, ওই দাহ করার জায়গার মাটি তুমি এই কৌটায় রাখবা এবং কৌটা যেন হাত থেকে পড়ে না যায়। যদি কৌটা পড়ে যায় বা কোনো কারণে হাতছাড়া হয় তাহলে তুমি বেঁচে ফিরতে পারবা না। জিহাদ চাচা কথাটা শুনে ভয় পায়, কিন্তু তার শখ মেটাতে তো হবেই, তাতে যদি তার জীবন যায় সেটা কোনো বিষয় না। তিনি আব্দুলের কাছ থেকে কৌটা নেন এবং আব্দুল একটা তেল দেয় জিহাদ চাচাকে এবং বলে যে বাড়ি থেকে বের হওয়ার সময় তেলটা মেখে বের হতে হবে, তাহলে আর কোনো সমস্যা হবে না। আর শ্মশান থেকে মাটি নিয়ে ফিরে আসার সময় পেছনে যা কিছু হয়ে যাক পেছনে তাকানো যাবে না, তাহলে বড় ধরনের সমস্যা হতে পারে। তো জিহাদ চাচা রাতের অপেক্ষা করেন। গভীর রাত্রে তিনি লুঙ্গি আর গেঞ্জি পরে কৌটা নিয়ে খালি পায়ে শ্মশানের উদ্দেশ্যে রওনা হন। শ্মশানে যেতে হলে তাকে ওই জালালের বাগানের পাশের রাস্তা দিয়েই যেতে হবে। তিনি তেল মেখে হাঁটতে থাকেন। জালালের বাগানের পাশ দিয়ে যখন তিনি যাচ্ছিলেন তখন মনে হচ্ছিল তার পেছন পেছন কেউ হেঁটে আসছে। উনি পেছনে তাকান না, জোরে জোরে হাঁটতে থাকেন। এছাড়া পথে তার সাথে অন্য কোনো ধরনের কোনো সমস্যা হয়নি। 15 মিনিট একটানা হাঁটার পর জিহাদ চাচা ওয়াসিত নামের একজন লোক আছে তার বাড়ির কাছে পৌঁছায়। ওয়াসিতের বাড়ি শ্মশান থেকে 200 মিটারের মতো দূরত্বে হবে। জিহাদ চাচার তখন ভয় লাগতে শুরু করে। এই এত রাত্রে শ্মশানে তিনি একা, চারপাশে শুনশান নীরবতা, একটা কাকপক্ষীও নাই। মনে হচ্ছে চাঁদের আলো কমতে শুরু করেছে আর অন্ধকারও বাড়ছে। তার কাছে মনে হচ্ছিল চারপাশ থেকে ভয়ঙ্কর কিছু মনে হয় তাকে দেখছে। সে চারপাশে কোনো দিকে তাকাচ্ছে না। ওয়াসিতদের বাড়ির পাশে সে তার লুঙ্গি এবং গেঞ্জি খুলে রেখে কৌটাটি হাতে নিয়ে শ্মশানের দিকে হাঁটা শুরু করে। মনে মনে ভয়ে কাজ করছে, আবার সে মনকে বুঝ দিচ্ছে তাকে তো জিততেই হবে, এটা তার জীবনের একটাই চাওয়া। তিনি হাঁটতে থাকেন। একটা সময় তিনি শ্মশানের সামনে এসে উপস্থিত হন, কিন্তু তিনি শ্মশানের ভেতর যে ঢুকবেন মনের মধ্যে একটা বাধা পাচ্ছিলেন। একটা সময় বাধা কাটিয়ে তিনি শ্মশানের ভিতর ঢুকে পড়েন। চাঁদের আলোতে অনেকটাই দেখা যাচ্ছিল, কিন্তু চারপাশে বাগান থাকায় কিছুটা অন্ধকার ভাব ছিল। জিহাদ চাচা শ্মশানে ঢুকে খুঁজতে থাকেন কোথায় দাহ করা হয়। একটা সময় সেই জায়গাটা খুঁজেও পাওয়া যায়। তার পাশ থেকে এক মুঠো মাটি নিয়ে
সাথে সাথে কৌটার ভিতরে ঢুকিয়ে কৌটা আটকিয়ে ফেলেন। জিহাদ চাচা তখন পেছন ফিরে হাঁটতে শুরু করেন। তখন তিনি খেয়াল করেন শ্মশানের চারপাশে ঝড় হচ্ছে, কিন্তু শ্মশানের ভেতরে নীরবতা। তিনি শ্মশানের বাইরে বের হয়েছেন। তখন চারপাশের পরিবেশ শান্ত হয়ে ওঠে। হঠাৎ তার হাতের ভেতরের যে কৌটাটি নড়াচড়া শুরু করে দেয়, তবে খুব আস্তে আস্তে নড়ছে। মনে হচ্ছে কৌটার ভেতরে জীবন্ত কিছু নড়াচড়া করছে। তিনি ভীষণ ভয় পান। তিনি বুঝতে পারেন যে তিনি বিপদে পড়তে যাচ্ছেন। তিনি শ্মশান থেকে বের হয়ে সোজা অসিতের বাড়ির সামনে এসে, যেখানে গেঞ্জির লুঙ্গি খুলে রাখা হয়েছিল, যেখানে খুলে রেখে গিয়েছিলেন আর কি, সেখানে এসে লুঙ্গি আর গেঞ্জি এক হাতে ওই কৌটাটা রেখে অন্য হাত দিয়ে মূলত এগুলো পড়তে থাকেন। এরপর উনি হাঁটতে থাকেন। কয়েক পা হাঁটার পর হঠাৎ সামনে কয়েকটা শূকর আকৃতির কিন্তু সাইজে বড় প্রাণী তার সামনে চলে আসে। জিহাদ চাচা তখন আরও ভয় পান এবং ভয়ে তার বুক ধরফর করতে থাকে। প্রাণীগুলো জিহাদ চাচার চারপাশে ঘুরতে থাকে আর গর্জন করতে থাকে। এভাবে কেটে যায় কয়েক মিনিট। কিছু সময় পর প্রাণীগুলো জিহাদ চাচার সামনে থেকে চলে যায়। জিহাদ চাচা তখন দৌড় শুরু করেন। দৌড়াতে দৌড়াতে জালালের বাগানের কাছে চলে আসেন। তখন জিহাদ চাচার ভয় আরও বেড়ে যায়। তিনি অনেক সময় দৌড়ানোর কারণে হাঁপিয়ে গেছেন, তাই জালালের বাগানের কাছে আসলে হাঁটতে থাকেন বাড়ির উদ্দেশ্যে। কিছুটা হাঁটার পর জিহাদ চাচা খেয়াল করেন তার সামনে একটা মানুষের মতো কিছু একটা দাঁড়িয়ে আছে। জিহাদ চাচা এটা দেখে আরও ভয় পায়। তিনি ভাবেন আজ মনে হয় তিনি আর বাড়িতে ফিরতে পারবেন না। ওই মানুষরূপী অব্যাপী জিহাদ চাচাকে বলে ওঠে, জিহাদ, কৌটাটা আমাকে দিয়ে দে। একথা শোনার পর জিহাদ চাচা কোনো কথা বলেন না, তবে ভয়ে তার গলা শুকিয়ে যায়। অব্যাপী আবার বলে ওঠে, তোর এত বড় সাহস, তুই এতটুকু মানুষ হয়ে এত বড় পাপ কাজ করতে যাচ্ছিস, এতে তোর কী ধরনের ক্ষতি হতে পারে তুই জানিস? জিহাদ চাচা ভয়ে ভয়ে চাপা গলায় বলে ওঠে, আমাকে যেতে দেন, আমি তো আপনার কোনো ক্ষতি করিনি। তখন ওই অবয়বটি বলে ওঠে, তুই তো নিজের বিপদ নিজে ডেকে আনছিস, কৌটাটা আমাকে দিয়ে দে, না হলে তোর মৃত্যু ঝুঁকি আছে বলে দিলাম। জিহাদ চাচা এটা শুনে দেয় দৌড়, আর এক দৌড়ে বাড়িতে এসে ওই অবস্থাতে শুয়ে পড়েন। এর ভিতর তার সাথে আর কোনো কিছু ঘটেনি। জিহাদ চাচা ঘুমানোর চেষ্টা করছেন, কিন্তু ঘুম আসছে না। রাত তখন কয়টা বাজে উনি জানেনও না। হঠাৎ তিনি শুনতে পান বাইরে তাদের উঠানে ধপাস করে কিছু একটা পড়ার শব্দ। তিনি বুঝতে পারেন কোনো খারাপ কিছু তার পিছু নিয়েছে। তিনি ভয়ে ভয়ে ঘরের জানালার ফাঁকা দিয়ে বাইরে কি পড়লো দেখার জন্য উকি দেন। তিনি যা দেখেন তা দেখে তিনি চমকে ওঠেন। তিনি দেখেন বিশাল আকৃতির একটা দানব উঠোনে দাঁড়িয়ে আছে। তার দুইটা মাথা, কালো কুচকুচে দেখতে এবং লোমশ শরীরের একটা দানব এটি। চোখ দুটো আবার সাদা। সেটা দেখে মনে হচ্ছে এটা তার দিকেই তাকিয়ে আছে। জানালার ওই ফাঁকা দিয়ে যে তাকিয়ে আছে জিহাদ চাচা, এটাও ওই দানবটা বুঝতে পেরেছে। জিহাদ চাচা এটা দেখে এতটা ভয় পান যে তার হৃৎপিণ্ডটা মনে হচ্ছে যে কোনো সময় বের হয়ে যাবে, এমন একটা অবস্থা। উনি আবার শুয়ে পড়েন এবং কখন যে ঘুমিয়ে পড়েছেন উনি নিজেই বুঝতে পারেননি। সকালে উঠে জিহাদ চাচা এই কৌটাটা নিয়ে তার চাচা আব্দুলের কাছে যায় এবং আব্দুল জিহাদ চাচাকে বাহবা দেয় যে তুই সফল হয়েছিস, সামনের সারের লড়াইয়ে তোর সার জিতবে। এটা শুনে জিহাদ চাচা খুশিতে আত্মহারা হয়ে ওঠেন। তিনি অপেক্ষা করতে থাকেন কবে সারের লড়াই হবে। তার অল্প কিছুদিনের মধ্যেই জিহাদ চাচার প্রতীক্ষিত মাহেন্দ্রক্ষণ চলেও আসে। বিরাট সারের লড়াইয়ের আয়োজন। সকাল থেকে বড় বড় সার আসতে শুরু করে। জিহাদ চাচাও তার ছোট সারটিকে সাজিয়ে শিঙে ফিতা পরিয়ে মাঠে নেন। দুপুর হতে হতে অনেক সার নিয়ে সারের মালিকরা মাঠে হাজির হতো। বড় সারগুলোর সামনে জিহাদ চাচার সারটা বাচ্চা মনে হচ্ছিল। সারের লড়াইয়ের আগের দিন রাত্রে আব্দুল জিহাদ চাচাকে ডেকে বলে, তুই আমার কাছে আসবি না, তুই তো সার নিয়ে যাবি। যখন সারের লড়াই শুরু হবে তখন এক মুঠ মাটি একটা পলিথিনে জিহাদ চাচার হাতে দিয়ে বলে, এখান থেকে কিছুটা মাটি তোর সারের দিকে ছিটিয়ে দিবি, তারপর দেখা যাক কী হয়। জিহাদ চাচা মাঠে গিয়ে যখন দেখে বড় বড় সারগুলো তার সামনে আসলে দাঁড়িয়ে আছে, ওই সারগুলোর সামনে তার সার নেহায়েত বাচ্চা। তখন উনি মনে মনে ভয় পেলেও তার মনে একটা কনফিডেন্স থাকে যে উনি জিতবেন, কারণ বন্দুকের গুলি মিস হয়, আব্দুলের গুণ কখনো মিস হয় না। অনেক মানুষ ষাঁড়ের লড়াই দেখতে আসেন। ষাঁড়ের লড়াই শুরু হয়ে যায়। জিহাদ চাচার গরু প্রথম, দ্বিতীয় ও তৃতীয় রাউন্ডে তার ষাঁড়ের
চেয়ে কিছুটা বড় ষাঁড়ের সাথে লড়াই করে জিতেও চায়। সেমিফাইনালে তার ষাঁড়ের প্রতিপক্ষ বড় একটা ষাঁড়। এবার জিহাদ চাচা কিছুটা হতাশ, কিন্তু ওই যে তার ভিতরে একটা কনফিডেন্স রয়েছে। তিনি তার ষাঁড়টি নিয়ে মাঠে প্রবেশ করেন এবং তার হাতে থাকা মাটি থেকে কিছুটা মাটি প্রতিপক্ষ ষাঁড়ের দিকে ছুঁড়ে মারেন। 10 থেকে 15 জন মিলেও ষাঁড়টিকে আর মাঠে নামাতে পারে নাই। ওই ষাঁড়ের মালিক তো অবাক যে তার এত বড় ষাঁড় মাঠেই যেতে চাচ্ছে না কেন। অনেক সময় ধরে চেষ্টা করেও যখন কাজ হলো না, তখন ষাঁড়ের মালিক বুঝতে পারেন এখানে কিছু করা হয়েছে। তা না হলে সামান্য একটা ছোট্ট ষাঁড়ের সাথে তার এত বড় ষাঁড় লড়াই করতে চাচ্ছে না কেন। আর এমনভাবে তার ষাঁড়টি তাকিয়ে আছে, মনে হচ্ছে সামনে কি যেন ভয়ঙ্কর জিনিস দেখছে। তার ষাঁড়ের চোখে মুখে ভয়ের ছাপ স্পষ্ট হয়ে আছে। এটা দেখে ষাঁড়ের সাথে থাকা সবাই বুঝতে পারে এটাকে গুণ মারা হয়েছে, কিন্তু এসবের তো কোনো প্রমাণ নেই। তাই তারা তাদের ষাঁড়টি নিয়ে বাড়ি ফিরে যান। প্রতিপক্ষ মাঠে উপস্থিত না হওয়ায় জিহাদ চাচার ষাঁড়টি সেমিফাইনাল জিতে ফাইনালে উত্তীর্ণ হয়। জিহাদ চাচার মনে তখন কিছুটা ভালো লাগা কাজ করছে যে আর একটা ধাপ পার হলেই তো তার কাঙ্ক্ষিত সাফল্য অর্জিত হবে। ফাইনালে জিহাদ চাচার ষাঁড়ের প্রতিপক্ষ হয় ষাঁড়ের লড়াইয়ে উপস্থিত হওয়া সবচেয়ে বড় এবং হিংস্র ষাঁড়টি, যেটা শিং অনেক বড়। যদি এই ষাঁড়টি শিং দিয়ে কাউকে গুঁতো দেয় তাহলে যে কোনো প্রাণীর পেট ফেটে শিং ঢুকে যাবে, এমন একটা অবস্থা। জিহাদ চাচা অনেকটা টেনশনে পড়ে যান। শুরু হয় ফাইনাল রাউন্ড। জিহাদ চাচা তার ষাঁড়টাকে নিয়ে মাঠে প্রবেশ করেন। প্রতিপক্ষ যে ষাঁড়টি ছিল সেটা 6 থেকে 7 জন মানুষ ওটাকে ধরে রেখেছে। হঠাৎ লড়াই করার জন্য বড় ষাঁড়টি জিহাদ চাচার ষাঁড়ের উদ্দেশ্যে দৌড় শুরু করে। জিহাদ চাচা ভাবেন যে সে মনে হয় এবার হেরেই যাবে, কারণ বড় ষাঁড়টি তার সব শক্তি দিয়ে তার ষাঁড়ের দিকে ছুটে আসছে। জিহাদ চাচা হাত থেকে আব্দুলের দেওয়া কিছুটা মাটি বড় ষাঁড়টির দিকে যখন ছুঁড়ে দিয়েছে, মানে যেদিক থেকে আসছিল ওদিকে ছুঁড়ে মেরেছে আর কি। বড় ষাঁড়টি দৌড়ে আসলেও তার দড়ি ধরা ছিল 6 থেকে 7 জন। তারা কিন্তু দড়ি ছাড়েনি। বড় ষাঁড়টি যখন জিহাদ চাচার ষাঁড় থেকে 20 থেকে 25 হাত দূরে, তখন হঠাৎই আচমকা দাঁড়িয়ে পড়ে এবং শো শো শব্দ করতে থাকে। জিহাদ চাচা প্রথমে ভয় পেলেও মনে মনে কিছুটা খুশি হন, কারণ তার যে ওভার কনফিডেন্স ছিল। বড় ষাঁড়টি দাঁড়িয়ে মাথা ঝাঁকাতে থাকে। কয়েকবার মাথা ঝাঁকিয়ে উল্টো দিকে দৌড় শুরু করে। মনে হচ্ছে যেন কোনো ভয়ঙ্কর কিছু ওই ষাঁড়টিকে তাড়া করেছে। আর ষাঁড়টি দিক বিদিক ছুটছে। ছুটতে ছুটতে অনেক দূরে গিয়ে ষাঁড়টি মাটিতে বসে হাঁপাতে থাকে। আর মনে হচ্ছিল সে ভয়ঙ্কর কিছু দেখে ভয় পেয়েছে। ওটার চোখে মুখে ছিল অজানা এক আতঙ্ক। জিহাদ চাচা তো খুশিতে ফেটে পড়েন। তার ষাঁড়টিকে বিজয়ী ঘোষণা করা হয়। তার এই সামান্য ছোট ষাঁড়টি বিজয়ী হয়েছে দেখে সবাই তো হতবাক। অনেকে বুঝতে পেরেছে এখানে আব্দুলের হাত রয়েছে। জিহাদ চাচা তার বিজয়ী পুরস্কার বুঝে পান। তিনি বাড়িতে এসে তার ষাঁড়টিকে গোয়ালঘরে বেঁধে আব্দুলের কাছে যান এবং আব্দুলকে উনি অনেক ধন্যবাদ দেন, কারণ আব্দুল তার স্বপ্ন পূরণ করেছে। তখন আব্দুল একটু মুখটা ভার করে জিহাদ চাচাকে পাশে নিয়ে কিছু কথা বলেন। এসব কথা শুনে জিহাদ চাচা চমকে ওঠেন এবং উনি যে কত বড় একটা ভুল করে ফেলেছেন সেটা উপলব্ধি করতে পারেন। এই আব্দুল বলে, জিহাদ তুই তো ছোট মানুষ, তোর তো বোঝার অনেক কিছু বাকি। তোকে তো অনেকবার নিষেধ করেছিলাম, তুই তো শুনিস নাই। তুই যে কাজ করেছিস এটার ফলাফল তোকে সারা জীবন ভোগ করতে হবে। জিহাদ চাচা বলেন, কেন আব্দুল চাচা, কি হয়েছে, বিষয়টা আমাকে খুলে বলেন। তখন আব্দুল চাচা বলেন, ছোটবেলা থেকেই আমার মনে প্রবল ইচ্ছা ছিল এই গুণিন বিদ্যা শিখব। আমি এই বিদ্যা অর্জন করে সাময়িক সময়ের জন্য অনেক অসম্ভবকে সম্ভব করতে পারি। আমি অনেক কষ্ট করেছি এই বিদ্যা শিখতে গিয়ে। বিভিন্ন তান্ত্রিক, সাধু, বেদে সম্প্রদায়ের লোক, এদের কাছ থেকে অনেক কষ্ট করে অনেক সময় ব্যয় করে এই বিদ্যা আমি অর্জন করি। এটার নাম গুণিন বিদ্যা। এই বিদ্যা এক ধরনের ব্ল্যাক ম্যাজিক, যেটা ইসলামের সম্পূর্ণ হারাম এবং ভয়ানক পাপ। আমি আজ 20 বছর ধরে এই বিদ্যা প্রয়োগ করি। অনেক মানুষ আমার কাছ থেকে এই বিদ্যা নিয়ে তাদের কাজ হাসিল করেছে। প্রথম অনেক বছর এটা করে আমি খুব ভালো ছিলাম, কিন্তু একটা সময় থেকে আমি যখনই এটা করি তখনই আমার পরিবারের কেউ না কেউ অসুস্থ হয়ে যায়। আমি এখন এই কাজ কমিয়ে দিয়েছি। যদি কেউ এসে খুব জোরাজোরি করে তাহলে আমি এই কাজ করি, তাছাড়া আগের মতো সচরাচর এই কাজ আমি করি না। আমি যদি এখন এই কাজ ছেড়ে দেই তাহলে আমার ছিন্ন ভিন্ন দেহ বিভিন্ন জায়গায় পড়ে থাকবে, এটা তোরা দেখবি। এই কাজ করা সহজ, কিন্তু এই কাজের যে পার্শ্ব প্রতিক্রিয়া তা সহ্য করাটা অত্যন্ত কঠিন। আমি তো এই কাজ অনেকটাই কমিয়ে দিয়েছি, সামনে আমি ছেড়েই দিব। আর আল্লাহর কাছে আমি মাপ চাচ্ছি, তিনি যেন আমাকে
এই কাজ থেকে বের হয়ে আসার তৌফিক দান করেন এবং আমাকে ক্ষমা করে দেন। তখন এই আব্দুল জিহাদ চাচাকে আরও বলেন, যখন কোনো পশুর উপর এই গুণিন বিদ্যা প্রয়োগ করা হয় তখন সেই প্রাণী চোখে ধুলো দেখে, ভয়ঙ্কর দানব দেখে চারপাশে, তারপর ভয়ে দিক বিদিক ছুটতে থাকে। কিছু সময় পর এই বিদ্যা আপনা আপনি কেটে যায়। তোর ইচ্ছে ছিল স্বপ্ন পূরণ হওয়ার, সেটা হয়েছে, কিন্তু এই কাজ ভবিষ্যতে আর করিস না। এমনিতেই আমি খবর পেয়েছি শ্মশান থেকে মাটি আনায় একটা ভয়ঙ্কর পিশাচ তোর পিছনে লেগেছে। যদি কখনো তোকে সুযোগ মতো পায় তাহলে কিন্তু তোর ক্ষতি করবে, তুই সাবধানে থাকিস, আর ভুলেও এই কাজ করার সাহস করিস না, আর এই কথা কাউকে কখনো বলিস না আমি বেঁচে থাকা অবস্থায়। জিহাদ চাচা তখন তার ভুল বুঝতে পারেন এবং আল্লাহর কাছে তার ভুলের জন্য ক্ষমা চান। কিছুদিন পর জিহাদ চাচা তার প্রিয় শার্টটি বিক্রি করে দেন, মানে বেচে দেন আর কি। এভাবে কেটে যায় কয়েক বছর। এর ভিতরে আর কোনো সমস্যা হয়নি। আব্দুলেরও বয়স হয়ে যায়। 1995 সালের দিকের কথা। সেবার ওই গ্রামে ঘোড় দৌড়ের আয়োজন করা হয়। দূর দূরান্তে সে খবর পৌঁছে যায়। যেদিন ঘোড়া দৌড় হবে আর কি, বা ঘোড় দৌড় হবে, তার 3 থেকে 4 দিন আগে ওই গ্রামের পাশের গ্রামের এক লোক এই আব্দুলের কাছে আসেন। মূলত তার একটা ভালো ঘোড়া ছিল, এটাকে জেতানোর জন্য মূলত আব্দুলের কাছে আসে। কারণ আব্দুলের গুণিন বিদ্যা জানা ছিল। সেই সময়ে আব্দুল ছিল খুবই আলোচিত এবং সমাদৃত একজন ব্যক্তি। যে লোকটি তার ঘোড়ার জন্য আব্দুলের কাছে আসেন তার নাম ছিল আব্দুল কাদের মিয়া। এই আব্দুল এবং আব্দুল কাদের মিয়া দুজনকে চিনত অনেক আগে থেকেই। এই আব্দুল কাদের মিয়া আব্দুলকে বলেন যে কোনো মূল্যে তার ঘোড়াকে জেতাতে হবে, কিন্তু আব্দুল বলেন যে এই কাজ সে করবে না, কারণ এমনিতে তার বয়স হয়ে গেছে, তারপর আবার এই কাজ করলে তার পরিবারের কেউ না কেউ অসুস্থ হয়। কিন্তু এই আব্দুল কাদের মিয়া নাছরবান্দা, খুব জোরাজুরি করতে থাকে, বলে জীবন আর কোনোদিন আপনার কাছে আসবো না চাচা, আমার কাজটা একটু করে দেন। এটা বলে সে খুব অনুনয় বিনয় করতে থাকে। আর সেই আব্দুল কাদের মিয়া আব্দুলকে এটাও বলেন যে চাচা আপনি আমার এই কাজটা করে আর করেন না, তাও আমার এই কাজটা করেন। আব্দুল তো কোনো কিছুতে রাজি হচ্ছিল না, আর এদিকে আব্দুল কাদের মিয়াও যাচ্ছে না। এই আব্দুল কাদের মিয়া সকাল থেকে দুপুর অবধি আব্দুলকে অনেক বুঝায়। একটা সময় আব্দুল কাদের এত জোরাজুরি আর সাদাসাদিতে আব্দুল রাজিও হয়ে যায়। তখন আব্দুল বলেন যে আমি এই কাজটি করব, কিন্তু এটাই হবে আমার জীবনের শেষ কাজ। আমি আমার জীবদ্দশায় এই বিদ্যা আর কখনো প্রয়োগ করব না, এটাই আমার জীবনের কুরিন বিদ্যার শেষ কাজ হবে। এই আব্দুল কাদের মিয়া এই কাজের জন্য আব্দুলকে ভালো টাকা দিতে রাজি হয়, কিন্তু আব্দুল বলে না, এই কাজের জন্য আমি কোনো টাকা নিতে পারবো না, কারণ এই টাকা খেলে আমাদের আরও ক্ষতি হতে পারে। এই আব্দুলের ভেতরে আসলে অনেক অনুশোচনা কাজ করে আসছিল তখন, বা আগে থেকে কাজ করছিল, তখন আর বেশি করে কাজ করছিল। উনি জীবনে কত বড় বড় পাপ করেছেন, ভুল কাজ করেছেন, সেটা আসলে উনি বুঝতে পেরেছিলেন। উনি নামাজ কালাম পড়তো আর আল্লাহর কাছে তার জীবদ্দশায় এই জঘন্য পাপের জন্য ক্ষমা চাইতেন। আব্দুল কাদের মিয়াকে বলেন, কাদের আমি তোর কাজটি করব, কিন্তু কতটা সফলতা আসবে আমি জানি না, কারণ আমার বয়স হয়ে গেছে, এখন আমি আগের মতো সব কিছু মনে রাখতেও পারি না। আমি তো লেখাপড়া ওরকম জানি না, সব কিছু মুখস্থ বিদ্যা। বয়স হওয়ার কারণে অনেক জিনিস আমি ভুলে যাই, অনেক কিছু ওলটপালট হয়ে যায়, তবে আমি চেষ্টা করব। কাদের মিয়াকে আব্দুল বলেন, ঘোড়দৌড় যেদিন হবে তুই তার আগের দিন রাত্রে আমার বাড়িতে আসবি, এখন যা। আব্দুল কাদের মিয়া বাড়িতে চলে যান। আব্দুলের কথা মতো ঘোড়দৌড়ের আগের দিন রাত্রে এই আব্দুল কাদের মিয়া আব্দুলের বাড়িতে এসে হাজির হন। আব্দুল তাকে একটা কৌটাতে একটু সিঁদুর দিয়ে বলেন এটা ঘোড়ার মাথায় দিতে, আর একটা লাল ফিতা কাদের মিয়াকে দিয়ে বলেন যে এটা ঘোড়ার গলায় ঝুলিয়ে দিতে ঠিক দৌড়ের আগে, বাকিটা উনি দেখবেন। তো কাদের মিয়া চলে যায়, আব্দুলের কথা মতো কাজ করেন। আব্দুলের বাড়ি থেকে 200 থেকে 300 মিটার দূরে হলো সেই ঘোড়া দৌড়ের মাঠ। ওখানেই ওই গ্রামের ষাঁড়ের লড়াই, ঘোড় দৌড়, কাবাডি খেলা, ফুটবল খেলা সব বিভিন্ন প্রতিযোগিতা তখন অনুষ্ঠিত হতো। পরদিন সকালে প্রতিযোগীরা তাদের নিজ নিজ ঘোড়া নিয়ে মাঠে হাজির হতে থাকেন। আব্দুল কাদের মিয়া তার ঘোড়া নিয়ে হাজির হন। আব্দুলের দেওয়া সিঁদুর আর ঘোড়ার মাথায় তো লাগানোই ছিল সেই সিঁদুর, আর সেই ফিতাটাও গলায় তো বেঁধে দেওয়া হয়েছে ঘোড়ার। তো বেলা 12টার আগেই সকল প্রতিযোগী তার ঘোড়া নিয়ে ময়দানে হাজির। ওই গ্রাম থেকে 2-3 গ্রাম পরে একজন কবিরাজ ছিল, সেও ছিল বেশ নাম করা একজন ব্ল্যাক ম্যাজিশিয়ান। তাকে মোটামুটি সবাই কম বেশি চিনত, কাদের মিয়াও তাকে চিনত। কাদের মিয়া একটা ঘোড়ার কাছে ওই কবিরাজকে দাঁড়ানো দেখে চমকে ওঠেন। কাদের মিয়া বুঝতে পারেন যে এই কবিরাজকে তো কেউ হায়ার করে নিয়ে আসছে, সেও তো আজকে তার বিদ্যা প্রয়োগ করবে। তাহলে কি কাদের মিয়ার আশা ভরসা মাটিতে মিশে যাবে?
কাদের মিয়া কী করবে বুঝতে পারছে না, খুব টেনশনে পড়ে যায় সে। কয়েক রাউন্ড শেষ হয়, সে সব রাউন্ডে ওই কবিরাজের ঘোড়া মানে কবিরাজ যে ঘোড়ার সাথে আসছে সেটাকে কেউ হারাতে পারে না। বেলা 4টায় শুরু হবে আর কি ফাইনাল রাউন্ড। কাদের মিয়ার মাথায় যেন আকাশ ভেঙে পড়ে। কবিরাজ যে ঘোড়ার সাথে এসেছে ওই ঘোড়ার মালিক ঘোষণা করে তার ঘোড়াকে যদি কেউ হারাতে পারে তাহলে 2000 টাকা পুরস্কার দেওয়া হবে। ওই সময়ে 2000 টাকা মানে কিন্তু অনেক টাকা। এই কথা শুনে কাদের মিয়া আরও ভেঙে পড়ে। কাদের মিয়া তার ঘোড়াটাকে তার সাথে আসা একজনের কাছে দিয়ে আব্দুলের বাড়িতে চলে আসেন। যেহেতু মাঠ থেকে 200 থেকে 300 মিটার দূরেই আব্দুলের বাড়ি, কাদের মিয়া আব্দুলের বাড়িতে এসে মাঠে কি হচ্ছে, কবিরাজ আরেকটা যে কবিরাজ সে ঘোড়ার সাথে আসে, সব বিষয় আসলে খুলে বলেন আর কি। এসব শুনে আব্দুল একটু চিন্তিত হয়ে পড়েন। কাদের মিয়া বলেন যে চাচা আপনি মাঠে চলেন, আপনি কিছু একটা করেন, এভাবে যদি হেরে যাই তাহলে মনকে আসলে বুঝ দিতে পারবো না, বড় আশা নিয়ে আসছিলাম আপনার কাছে। আব্দুল কিছু সময় চুপ থাকেন, তারপর বলেন চল আমিও মাঠে যাব। দুজনে হাঁটতে থাকেন এবং অল্প সময়ের মধ্যেই মাঠে পৌঁছান তারা। মাঠের শুরুতে কয়েকটা খেজুর গাছ ছিল। এই আব্দুল হঠাৎ সেই খেজুর গাছের গোড়ায় বসে পড়েন। তিনি বলেন আমি মাঠের মাঝখানে যাব না, আমি এখানে বসে কাজ করব, চিন্তা করিস না। আমি আমার সারা জীবন যত বিদ্যা শিখেছি আজ তার শেষ দেখে ছাড়ব। আমি কোনোদিন কোনো বিদ্যা প্রয়োগ করে মূল স্পটে হাজির হই নাই, আজ জীবনের শেষ কাজে আমাকে স্পটে হাজির হতে হয়েছে। তুই যা, তোর ঘোড়াকে প্রস্তুত কর, বাকিটা আমি করব। কাদের মিয়া কিছুটা আশা নিয়ে ঘোড়ার কাছে যান, কিন্তু তিনি কি হবে সেটা আসলে বুঝতে পারছিলেন না। একটা সময় ফাইনাল রাউন্ড শুরু হলো, ঘোড়া দৌড়াচ্ছে। কয়েকবার যখন ঘুরলো তখন ওই কবিরাজের ঘোড়াটি ছিল সবার আগে। কাদের মিয়া বুঝতে পেরেছেন যে তিনি আর জয়লাভ করতে পারবেন না, কিন্তু তিনি কল্পনা করতে পারেননি যে তার জন্য কি চমক অপেক্ষা করছে। 5 থেকে 6 বার ঘোরার পরই হঠাৎ করে আচমকা তার ঘোড়া দৌড়ের গতি অনেক বাড়িয়ে দেয়, এবং এত সময় যে তার ঘোড়া যেভাবে দৌড়াচ্ছিল এখন সেভাবে আর দৌড়াচ্ছে না, আরও বেশি জোরে দৌড়াচ্ছে, এত জোরে দৌড়াচ্ছে যে সেটা বিশ্বাস করা কঠিন তার কাছে। দৌড়াতে দৌড়াতে শেষ ঘোরার সময় কাদের মিয়ার ঘোড়াটি কবিরাজের ঘোড়াকে পেছনে ফেলে দেয় এবং জয়লাভ করে। এটা দেখে যত মানুষ ছিল সবাই তো একদম হতবাক হয়ে যায়। ওই কবিরাজ নিজেও বোকা সেজে গেছে, বিষয়টা আসলে কী ঘটলো ঘোড়ার মালিকও বুঝতে পারছে না কি হলো, কিন্তু কাদের মিয়া জয়লাভ করে উল্লাস করছে। সে তার পুরস্কার বুঝে নিয়ে আব্দুলের বাড়ির দিকে রওনা হয়। কিছুটা যাওয়ার পর ওই খেজুর গাছের কাছে এসে দেখে আব্দুল মাটিতে বসে আছে। দেখে মনে হচ্ছিল সে হাঁফাচ্ছে, সে কোনো কথা বলতে পারছিল না। কাদের মিয়া সহ তার সাথে থাকা লোকজন মিলে আব্দুলকে ধরে তার বাড়িতে নিয়ে যান। বাড়িতে পৌঁছে দিয়ে কাদের মিয়া চলে যান। কিছু সময় পর আব্দুল কিছুটা স্বাভাবিক হন। সেই ঘোড় দৌড়ে জিহাদ চাচা উপস্থিত ছিলেন। জিহাদ চাচা পরদিন আব্দুলের কাছে এসে জানতে চান কাদের মিয়া এই যে ঘোড়া নিয়ে আসছিলেন, কাদের মিয়ার ঘোড়া যে জয়লাভ করলো এটাতে তার কোনো হাত আছে কিনা। তখন আব্দুল বলে ভাতিজা, হ্যাঁ এটা আমি করেছি, কাদের আমার কাছে আসছিল। তারপর কিভাবে কি করেছে বিষয়টা জিহাদ চাচাকে খুলে বলে, এবং এটাও বলে এটাই তার জীবনের শেষ গুণিন বিদ্যার কাজ ছিল। সে জীবনে কখন আর এই কাজ করবে না, যতদিন বেঁচে থাকবে আল্লাহর কাছে তার পাপের জন্য ক্ষমা চাইবে। এভাবে কেটে যায় আরও অনেক বছর। 2000 সালের কথা। তখন জালালের বাগানের পাশে 2-1টি বাড়ি হয়েছে বা হচ্ছে, এমন একটা অবস্থা আর কি। জালালের বাগানের চারপাশে মানুষের আনাগোনা কিছুটা বেড়েছে। একদিন রাত্রে জিহাদ চাচা বাড়িতে ফিরছিলেন দোকান থেকে। জালালের বাগানের পাশে বাড়ি করেছে ফজলু নামে একজন ব্যক্তি। ওই দিন আবার ফজলু বিয়ে করেছে। জিহাদ চাচা যখন জালালের বাগানের পাশ দিয়ে বাড়ি যাচ্ছিলেন তখন দেখে ফজলুর বাড়ির থেকে একটা মহিলা লাল শাড়ি পরা সে রাস্তা পার হয়ে জালালের বাগানের দিকে ঢুকলো। তখন জিহাদ চাচা মনে করেছে নতুন বউ, মনে হয় বিয়েতে রাজি ছিল না, তাই গলায় দড়ি নিতে এত রাত্রে বাগানে যাচ্ছে। এসব ভাবতে ভাবতে তিনি ভুলেই যান যে অনেক বছর আগে এই বাগানে শাড়ি পরা এক অশরীরীকে দেখে তিনি ভয় পেয়েছিলেন। এটা তার আসলে সময় মাথায় ছিল না। জিহাদ চাচা ওই শাড়ি পরা মহিলার পেছন পেছন হাঁটতে থাকেন। ফজলু ছিল সম্পর্কে জিহাদ চাচার চাচাতো ভাই। তো ওই জিহাদ চাচা ওই শাড়ি পরা মহিলাকে পেছন দিক থেকে বলছে, ও ভাবি এত রাত্রে কোথায় যাও, বাড়ি ঝামেলা হয়েছে বুঝতে পারছি, তুমি আমার সাথে চলো, আমি গিয়ে তোমাকে দিয়ে আসি, এই কাজ করো না, সারা জীবন সামনে পড়ে আছে। কিন্তু শাড়ি পরা মহিলাটি কোনো কথা বলে না, সে হাঁটতে থাকে। জিহাদ চাচাও এইভাবে ভাবিকে ডাকতে থাকে। এভাবে হাঁটতে হাঁটতে জিহাদ চাচা বুঝতেই পারেনি যে সে মনের অজান্তে জালালের বাগানের মাঝখানে চলে এসেছে। জালালের বাগানের মাঝখানে একটা বেতের ঝোট ছিল। ওখানে আসলে জিহাদ চাচা
ওখানে যখন এসেছেন জিহাদ চাচা, তখন বুঝতে পারেন যে উনি কোথায় এসেছেন। তিনি তখন দাঁড়িয়ে পড়েন। শাড়ি পরা মহিলাটিও তখন দাঁড়িয়ে পড়ে। তখন মহিলাটি জিহাদ চাচার দিকে ফিরে তাকায়। তার মুখ দেখে জিহাদ চাচার পিলে চমকে যায়। সে মনে মনে ভাবে, এত সময় ভাবি ভাবি বলে বা ডেকে বা ভাবি ভেবে সে কিসের পিছনে এতক্ষণ আসলো। সে তো এখন বড় বিপদে পড়ে গেছে, আর বাড়িতে ফিরতে পারবে কিনা সে বুঝতে পারছে না। মহিলাটির মুখটা ছিল ঝলসানো, চোখ ছিল একটা, তাও সেটা কপালের দিকে, আর চুলগুলো ছিল সাদা। তখন শাড়ি পরা অশরীরটা বলে ওঠে, আমার মাটি আমাকে ফিরিয়ে দে। তখন জিহাদ চাচা ভাবে, কিসের মাটির কথা বলছে? ভয়ানক পিশাচটি জিহাদ চাচাকে ধমকাতে থাকে আর বলে, আমার মাটি আমাকে ফেরত দে। তখন জিহাদ চাচা ভয়ে ভয়ে বলে, কিসের মাটি? তখন ওটি বলে ওঠে, অনেক বছর আগে এক রাত্রে তুই শ্মশানের মাটি নিয়ে আসছিলি। শ্মশানে যেখানে দাহ করে সেখান থেকে তুই মাটি এনেছিলি। সেই জায়গায় তার আগের দিন দাহ করা হয়েছিল। মাটি ফেরত দে, না হলে তোকে এখন মরতে হবে। এতদিন সুযোগে ছিলাম, কবে তোকে পাবো, আজ সেই সুযোগ চলে এসেছে। এসব বলে বিকট শব্দ করে হাসতে থাকে। হঠাৎই জিহাদ চাচার হাতে থাকা হারিকেন ধপ করে বন্ধ হয়ে যায়। তখন পিশাচটি সজোরে জিহাদ চাচাকে একটা চর মারে। এই চর খেয়ে জিহাদ চাচা 3 থেকে 4 হাত দূরে গিয়ে ছিটকে পড়ে। জিহাদ চাচা 6 ফিটের একজন মানুষ, শরীরও মোটামুটি ভালো, তাও পিশাচের এক চর এসে 3 থেকে 4 হাত দূরে গিয়ে পড়ে। জিহাদ চাচা খেয়াল করেন আশেপাশের অন্ধকারে মনে হচ্ছে হাজার হাজার লাল চোখ তার দিকে তাকিয়ে আছে, আর ওই পিশাচটি তার সামনে দাঁড়িয়ে আছে। জিহাদ চাচা কোনো রকমে উঠেই দৌড়াতে থাকে। কোন দিকে দৌড়াচ্ছে, কত সময় দৌড়াচ্ছে সেটা উনি বলতে পারেন না। তার চিন্তা একটাই, এখান থেকে বের হতে হবে, তা না হলে ওরা ছিঁড়ে খেয়ে ফেলবে তাকে। দৌড়াতে দৌড়াতে যখন জালালের বাগানের শেষ প্রান্তে, তখন তার কানে কে যেন ফিসফিস করে বলে ওঠে, আবার দেখা হবে, পালাতে পারবি না, আমার মাটি আমাকে ফেরত দে, আমার মাটি আমাকে ফেরত দিতেই হবে। এটা বলে জিহাদ চাচার পিঠে জোরে একটা লাথি মানে ওই পিশাচটি। এক লাথি খেয়ে বাগান থেকে বের হয়ে 8 থেকে 10 হাত দূরের একটা মাটির ঢিবির উপর জিহাদ চাচা পড়ে যান। জোরে জোরে, ও মা গো, বাবা গো, কে কোথায় আসো, বাঁচাও বলে চিৎকার দিতে থাকেন। একটা পর্যায়ে উনি সেন্সলেস হয়ে যান। ওখান থেকে দূরে একটা বাড়ি ছিল, তারা ওই চিৎকার শুনতে পান। তখন বুঝতে পারেন যে বাগানের দিকে কেউ বিপদে পড়েছে, কারণ গ্রামের সবাই ওই বাগান সম্পর্কে অবগত। এখন তো চারদিকে বেশ কিছু বাড়িটা হয়েছে, এই কারণে মূলত তারা শুনতে পেরেছিলেন। তারা বাড়ি থেকে বের হন, খুঁজতে খুঁজতে তারা দেখেন যে জিহাদ চাচা জালার বাগান থেকে কয়েক হাত দূরে পড়ে আছে। তারা তাকে ধরে নিয়ে বাড়িতে পৌঁছে দেন। পরদিন সকালে জিহাদ চাচার হুঁশ ফেরে। তখন তিনি তার পরিবারকে বিষয়টা খুলে বলেন। 3 মাস জ্বর ছিল সেবার জিহাদ চাচার। এরপর উনি সুস্থ হন। একদিন জিহাদ চাচা আব্দুলের কাছে গিয়ে তার সাথে এই ঘটনাটি শেয়ার করেন। তখন আব্দুল বলে, জিহাদ, তোকে আমি আগে থেকে সাবধান করেছিলাম, শ্মশান থেকে একটা ভয়ঙ্কর পিশাচ তোর পিছু নিয়েছে, তুই সাবধানে থাকিস। আমার এখন বয়স হয়েছে, আমি এখন এসব অনেক ভয় পাই। রাত্রে মাঝে মাঝে বিভিন্ন জিনিস স্বপ্নে এসে আমাকে হুমকি ধামকি দেয়। যেহেতু তোর কাছে মাটি চেয়েছে, সুযোগ পেলে পিশাচটি তোকে আবার আক্রমণ করবে, তুই সাবধানে চলাফেরা করিস। জিহাদ চাচা বাড়িতে চলে যান। এইভাবে দিন কেটে যায়। আব্দুল দিন দিন বয়সের ভারে আসলে শুকিয়ে যেতে থাকেন। অনেক বয়স হয়ে গিয়েছিল তার। শেষ বয়সে এসে তার শরীরের বিভিন্ন জায়গায় যন্ত্রণা হতো। এত যন্ত্রণা হতো যে তার চিৎকারে আশেপাশের মানুষও ভয় পেত। একটা সময় তার শরীরের এমন অবস্থা হয় যে তার শরীরের দিকে তাকালে মনে হতো তার হাড়গোড়গুলো পাটখড়ির মতো, আর পাটখড়ির উপরে তার চামড়াগুলো শুকিয়ে একদম ঘুচিয়ে গেছে। শরীর বিভিন্ন জায়গায় পচন ধরেছিল, ঘা পাঁচড়ায় ভরে গিয়েছিল। এভাবে কষ্ট পেতে পেতে একটা সময় সে মারা যায়। সে এক করুণ পরিণতি, তার কবর দেওয়া হয়। তবে মৃত্যুর পূর্বে উনি নামাজ কালাম পড়তেন, আল্লাহর কাছে ওনার পাপ কাজের জন্য তওবা করেছিলেন। এর কয়েকদিন পর জিহাদ চাচার বাবাও জালালের বাগানে পিশাচের সাথে লড়াই করে ভুগতে ভুগতে মারা যান। জিহাদ চাচাদের দোকান এখনও আছে ওই জালালের বাগানের পাশে, কিন্তু সেই দোকানে কেউ বসে না। তার বাবার বানানো দোকান ঘরটা সেখানেই পড়ে আছে। জিহাদ চাচা মাঝে মাঝে স্বপ্নে দেখেন একটা বিশাল দানব তার সামনে এসে দাঁড়িয়ে আছে। তার কপালে একটা চোখ। সে বলছে, আমার মাটি আমাকে ফেরত দে, তা না হলে তোকে ভুগতে হবে। জিহাদ চাচা এই স্বপ্ন দেখে সবসময় আতঙ্কে থাকেন। জিহাদ চাচা কৃষি কাজ করে সংসার চালান, তাই তিনি একবার ফরিদপুর অঞ্চলে কৃষক হিসেবে ধান কাটতে যান। 1 মাসের সফর।
ওই এলাকা থেকে 10 থেকে 12 জনের একটা দল ফরিদপুরের কোনো একটা নদীর চরে ধান কাটার কৃষক হিসাবে যান। সেই দলে জিহাদ চাচাও ছিলেন। তো একদিন সকালে মহাজনের বাড়ি থেকে জিহাদ চাচারা 10 থেকে 12 জন মহাজনের ধানের জমির উদ্দেশ্যে রওনা হন। নদীর চরে যেহেতু ধানি জমি, তো সেখানে যেতে নদীর একটু চর জেগেছে, সেখানে হাঁটু পানি, নিচে বালি দেখা যাচ্ছে, হাঁটু পানি আর স্বচ্ছ পানি তো বালি দেখা যায়, তো সেটা পার করে যেতে হবে, ওই পানির ভিতর দিয়ে হেঁটে যেতে হবে। তো তারা হাঁটা শুরু করে, হাঁটু পানির ভেতর দিয়ে হাঁটছে, সবাই আগে হাঁটছে, জিহাদ চাচা পেছনে। পানি দিয়ে হাঁটতে হাঁটতে যখন মাঝামাঝি এসেছে তারা, তখন একটা বড় মাছ জিহাদ চাচার গায়ের উপর লাফিয়ে ওঠে। হঠাৎ হাঁটু পানিতে বড় মাছ লাফিয়ে ওঠায় জিহাদ চাচা অনেক ভয় পেয়ে যান এবং পানিতে পড়ে যান। মাছটি ছিল কুচকুচে কালো এবং বিশাল আকৃতির। জিহাদ চাচা যখন পানিতে পড়ে যায় তখন একটা বিকট শব্দ শুনতে পায়। তখন আবারও তাকে বলে ওঠে, আমার মাটি আমাকে ফিরিয়ে দে, আমি মাটি চাই, আমার মাটি আমাকে না দিলে তোকে মরতে হবে। তোকে তো অনেক আগেই মেরে ফেলতাম, কিন্তু আমার মাটি তো লাগবে। তোকে মেরে ফেললে মাটি পাবো কিভাবে? তুই ছাড়া এই মাটি তো কেউ দিতে পারবে না, আমার মাটি আমাকে ফেরত দে। জিহাদ চাচা পানিতে পড়ে যাওয়ার সময় চিৎকার দিয়ে ওঠেন। তখন আশেপাশে তাকে কৃষকরা পেছনে তাকিয়ে দেখেন জিহাদ চাচা হাঁটু পানিতে পড়ে গেছেন। কিন্তু আশ্চর্যের বিষয় হলো, বাকিরা কেউ তাকে দেখছে, কিন্তু ওই মাছটাকে কেউ দেখতে পায়নি। সবাই জিহাদ চাচাকে ধরে উঠান। তখন বিষয়টা জিহাদ চাচা তাদেরকে খুলে বলেন। তখন জিহাদ চাচা অসুস্থতা অনুভব করেন। তারা জিহাদ চাচাকে ধরে মহাজনের বাড়িতে পাঠিয়ে দেন। ওই দিন দুপুর থেকে জিহাদ চাচার জ্বর আসে। অবস্থা বেগতিক দেখে তার সাথে থাকা কৃষকদের মধ্যে থেকে একজন তাকে নিয়ে তার বাড়িতে আসেন এবং বাড়ির সবাইকে বিষয়টি খুলে বলেন। জিহাদ চাচাকে কবিরাজ দেখানো হয়। অনেকদিন জ্বরে তো ভুগেছিলেন। জ্বরে ভোগার পর জিহাদ চাচা কিছুটা সুস্থ হন, একটা পর্যায়ে পুরোপুরি সুস্থ হয়ে যান। এখনও মাঝে মাঝে জিহাদ চাচা সেই দানবটাকে স্বপ্নে দেখেন। সে স্বপ্নে এসে হুমকি দেয় তার মাটি যেন তাকে ফেরত দেওয়া হয়, তা না হলে তাকে মরতে হবে। এরপর থেকে এখন অবধি তার সাথে ওই পিশাচের সরাসরি আর দেখা হয়নি, কিন্তু স্বপ্নে এসে সে জিহাদ চাচাকে এখনও হুমকি দিয়ে যায়। জিহাদ চাচা খুবই সাহসী মানুষ, কিন্তু তারপরেও মানুষ একটা জায়গায় গিয়ে আর পেরে ওঠে না অলৌকিক শক্তির কাছে। বিশেষ করে তার মধ্যে যদি পাপ বোধ থাকে, তার মধ্যে যদি সততা না থাকে, তার মধ্যে যদি দুর্বলতা থাকে, কারণ এখানে তো আসলে তার মধ্যে দুর্বলতা ছিল, পাপ বোধ ছিল। জিহাদ চাচা অপেক্ষা করে আছেন কবে তার সাথে আবার দেখা হবে, কিন্তু তিনি চান যেন ওই পিশাচের সাথে তার দেখা না হয়, কারণ যে কোনো সময় তার সাথে দেখা হতে পারে। তবে এখনও দেখা হয়নি, এমনও হতে পারে সেই পিশাচের সাথে দেখা হলে ওই দিনই হবে জিহাদ চাচার জীবনের শেষ দিন। তাই সেই বিষয়টি ভুলতে না পারলেও ভুলে থাকার চেষ্টা করেন। একটা অজানা আতঙ্ক সবসময় তার মনের ভিতরে কাজ করে। তবে ওই মাটিটা তো এখন তার কাছে আর নাই, কি করবেন? এটা তো আর ফেরত দেওয়া সম্ভবও নয়। এটাই ছিল ঘটনা। তো এই ঘটনার সাথে আরও অনেকেই জড়িত। জিহাদ চাচার বাবা, জিহাদ চাচা, আব্দুল, এরকম বেশ কয়েকজন জড়িত। তো জালালের বাগান নিয়ে অনেক ভয়াবহ কাহিনী রয়েছে। ওই বাগানে বহু মানুষ ভয় পেয়ে পাগল হয়ে গেছে। অনেকেই ওই জালাল বাগানে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছে। প্রচুর ঘটনা ঘটেছে ওই বাগান নিয়ে। ওই বাগান থেকে এখনও কান্নার শব্দ শুনতে পাওয়া যায়। এটাই ছিল ঘটনা। ধন্যবাদ জানাচ্ছি মাশফিক ভাইকে, এই ঘটনা পাঠিয়েছেন এই জন্য। প্রিয় লিসেনার্স, আসলে কেউ যদি এই ধরনের কর্মকাণ্ড করে আর সে যদি ভুল বুঝতে পারে, সাথে সাথে আল্লাহ তাআলার কাছে ক্ষমা প্রার্থনা করা উচিত। আর এই কাজগুলো তো এক ধরনের জাদু, আর এই জাদু যখন কেউ করে, সাথে সাথে কোনো একটি জিন সে চুক্তিবদ্ধ হয়ে যায়, তার জ্ঞাতসারেই হোক বা অজ্ঞাতসারেই হোক, সে সেই কাজটি করতে বাধ্য হয়। যতক্ষণ পর্যন্ত সেই চুক্তিটা ভঙ্গ না হয় বা চুক্তিটা সমাধান না হয় নির্দিষ্ট পদ্ধতিতে, সে পরিপূর্ণভাবে মুক্ত হতে পারে না, তার মুক্তি খোঁজে। তো ওই জিনটা এভাবেই চুক্তিবদ্ধ হয়ে গিয়েছিল, যার কারণে ওই চুক্তি থেকে এখনও সে বের হতে পারেনি পরিপূর্ণভাবে। এই জন্যই জিহাদ চাচাকে স্বপ্নের মধ্যে এসে বারবার সেই মাটি চায়, কিন্তু জিহাদ চাচা তো সেটা ফেরত দিতে পারছেন না। ওদিকে সেই আব্দুল, উনি কষ্ট পেয়ে মারা গেছেন, এটা সত্য, কিন্তু মৃত্যুর পূর্বে উনি আল্লাহ তাআলার কাছে ক্ষমা চেয়েছেন, নামাজ কালাম পড়তেন। হয়তোবা আল্লাহ তাআলা তাকে দুনিয়াতেই কিছু শাস্তি দিয়ে নিয়ে গিয়েছেন,
যেহেতু আল্লাহ তাআলার কাছে তিনি কায়মনো বাক্যে ক্ষমা প্রার্থনা করেছিলেন, তার পাপ কাজের শাস্তি আল্লাহ হয়তোবা দুনিয়াতেই দিয়েছেন, আল্লাহ তাআলা হয়তোবা আখিরাতে তাকে ক্ষমা করলেও করতে পারেন। যেহেতু উনি মৃত্যুর পূর্বে সুস্থ থাকা অবস্থাতে আল্লাহর কাছে ক্ষমা চেয়েছিলেন, আল্লাহ ভালো জানেন। প্রিয় লিসেনার্স, আজকের এপিসোড এ পর্যন্তই ছিল। আশা করছি আজকের এই ঘটনাটি আপনাদের সকলের কাছে ভয়ের শিহরণ জাগা নিয়ে বলে মনে হয়েছে। আর ঘটনা ভালো লাগলে কমেন্ট সেকশনে জানাবেন। আমাদের ফেসবুক পেজ এবং গ্রুপ রয়েছে, সেখানে জানাতে পারেন। আমাদের এই চ্যানেলে এখনও যারা সাবস্ক্রাইব করেননি তারা দ্রুত সাবস্ক্রাইব করে ফেলবেন প্লিজ। আর এই ভিডিওর লাইক বাটনে প্রেস করতে কিন্তু ভুলবেন না। প্রিয় লিসেনার্স, ইনশাল্লাহ আসছে শনিবার, শনির রাতে ভয়ের ঘটনা নিয়ে হাজির হচ্ছি। আর সোমবার তো হরর নাইট এপিসোড থাকছেই, শুনতে ভুলবেন না। আপনাদের হরর ওয়ার্ল্ডের অফিসিয়াল ইউটিউব চ্যানেলে আমার জন্য দোয়া করবেন, আমার পরিবারের জন্য দোয়া করবেন, আপনাদের জন্য দোয়া রইল, আপনাদের পরিবারের প্রত্যেকের জন্য দোয়া রইল। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ভালো রাখুন, সুস্থ রাখুন, নিরাপদে রাখুন, আপনাদের হরর ওয়ার্ল্ডের সাথে রাখুন। আসসালামু আলাইকুম। প্রিয় লিসেনার্স, আসসালামু আলাইকুম। ফিল দ্য রিয়েল ফিয়ার উইথ আস। দেশ